আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহ প্রকাশ তুরস্কের। এরপর জানিয়ে দিব আল-আকসায় উত্তেজনা, জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ফরাসির রাফায়েলকেই বেছে নিল ভারত। এবং জানিয়ে দেব সৌদি সফরে পাকিস্তান সেনাপ্রধান, সামরিক সহযোগিতা নিয়ে বৈঠক। এবং জানিয়ে দেব 140টিরও বেশি সামরিক স্থানের রাশিয়ার হামলা, 250 ইউক্রেনীয় সেনা নিহত, বেসামরিকদের উপর ইউক্রেনের গোলাবর্ষণ নিয়ে বিদেশি মিডিয়া নীরব রয়েছে বলছে পুতিন। সর্বশেষ জানিয়ে দিব অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ, কয়েকজন আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ভারত একটি কট্টরপন্থী রাষ্ট্র। এই রাষ্ট্রের সবসময় মুসলিমদের ওপর নির্যাতন করে থাকে। মুসলিমদের ওপর নিপীড়িত, নির্যাতন, হামলা, মামলা এবং ধর্ষণ ও বাড়িঘর উচ্ছেদ থেকে শুরু করে মুসলিমদের ওপর চরমভাবে নির্যাতন করে থাকে এই ভারত সরকার। ভারত সরকারের একটি চেলা বাহিনী হিন্দুত্ববাদী কট্টরপন্থী। এই সরকারের চেলা বাহিনীরা সর্বসময় মুসলিমদেরকে কটাক্ষ করে রাখে। মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় এই প্রক্রিয়া সর্বসময় করে থাকে। তার পাশাপাশি বাংলাদেশকেও বলে থাকে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, অথচ প্রতিনিয়তই এই সীমান্তে একের পর এক সীমান্ত হত্যা করতেই থাকে। এই ভারত শুধু পারে নিরীহ মানুষের উপর হামলা মামলা করার জন্য, এই ভারত শুধু পারে নিরীহ মানুষের উপর অত্যাচার করতে, হামলা করার জন্য উঠে পড়ে লেগে থাকে সর্বসময়। এবং কিভাবে এই নিরীহ মানুষদেরকে ধ্বংস করা যায় সেই পায়তারা সবসময় করতে থাকে। কিন্তু কখনোই চীনা সেনা বা চীনাদের সাথে মুখোমুখি হতে পারে না, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান তাদের সাথেও মুখোমুখি হতে পারে না। ইতিমধ্যেই অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ হয়েছে, কয়েকজন আহত হয়েছে। আর চীন উঠে পড়ে লেগেছে এবার ভারতের সীমান্ত দখল করার জন্য। যে কোনো মুহূর্তেই ভারতের সীমান্ত দখল করতে পারে চীন, ধ্বংস হতে পারে ভারত। বিপদে রয়েছে এবার মোদি। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে আগ্রহ প্রকাশ তুরস্কের। দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে উঠে পড়ে লেগেছে তুর্কি। বছরের পর বছর ধরে সিরিয়ার বিরোধিতা করা এবং সেদেশের সরকার বিরোধীদের পক্ষ নেওয়ার পর এখন তুর্কি দামেস্কের সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা দামেস্কের সাথে সম্পর্ক স্থাপনের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের প্রায় সবাই যত দ্রুত সম্ভব সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনে তাদের জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ। জেরুজালেমে ইসরায়েল মন্ত্রীর পবিত্র আল-আকসা মসজিদ সফর ইস্যুতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রীর আল-আকসা সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেই সঙ্গে পবিত্র এই মসজিদ প্রাঙ্গণে স্ট্যাটাস কো তথা স্থিতাবস্থা বজায় রাখার ওপর জোর দিয়েছে। গত মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আল-আকসা মসজিদ এলাকা পরিদর্শন করেন ইসরায়েলের নতুন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও উগ্র ইহুদি ধর্মীয় নেতা ইতামার বেন গেভির। এ সময় সেখানে 15 মিনিট অবস্থান করেন এই ইহুদি নেতা। এরপর এক টুইট বার্তায় তিনি বলেন, হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল। একই সঙ্গে আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ায় এই স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি। বেন গেভিরের ওই সফরের পর আল আকসায় দলে দলে প্রবেশ করেছে ইসরায়েলি ইহুদিরা। বেন গেভিরের এই কাণ্ডে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনিদের পাশাপাশি নিন্দা জানিয়েছে মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাহ একে নজিরবিহীন উস্কানি বলে অবহিত করেছেন। তিনি বলেছেন, বেন গেভিরের এই সফর আল আকসাকে ইহুদি টেম্পল এ রূপান্তরিত করার ঘৃণা চেষ্টা। এমন পরিস্থিতি বেন গেভিরের সফর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়। বৈঠকের আহ্বান জানায় আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। পবিত্র
পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদের পর আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। এ মসজিদে শত শত বছর ধরে স্ট্যাটাসকো তথা স্থিতাবস্থা বজায় রয়েছে, যা শুধুমাত্র মুসলিমদের প্রবেশ ও নামাজ পড়ার অনুমতি দেয়। ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান, তাদের কাছে এটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত, তবে এখানে তাদের প্রবেশের অনুমতি নেই। তবে ইসরায়েলের উগ্র ও কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো বহুদিন ধরে চলে আসা সেই রীতি বদলে ফেলার চেষ্টা করছে। বৃহস্পতিবার আল আকসা ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে। বৈঠকে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর নিরাপত্তা পরিষদকে বেন গেভিরের উস্কানিমূলক কাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, আল আকসায় প্রবেশ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ফরাসি রাফায়েলকেই বেছে নিল ভারত। নতুন যুদ্ধ বিমান কিনছে ভারত। চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করতে কেনা হয়েছে এই বিমানটি। বিমান কেনার সময় পছন্দের তালিকায় ছিল মার্কিন F/A-18 সুপার হর্নেট ও ফরাসি যুদ্ধ বিমান রাফায়েল। এই দুইটি যুদ্ধ বিমানের মধ্য থেকে ফরাসি রাফায়েলকেই বেছে নিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। গণমাধ্যমটির খবরে বলা হয়, রাশিয়ার নির্মিত MiG-29 ফাইটার জেটের বয়স 20 বছর অতিক্রম করেছে, যা বেশ পুরাতন হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে রাশিয়া নিজে যুদ্ধে জড়িত বলে বিমানের যন্ত্রাংশ ঠিকমতো সরবরাহ করতে পারছে না। তাই 26টি যুদ্ধ বিমান বেছে নেওয়ার ক্ষেত্রে ফ্রান্সের রাফায়েলের সঙ্গে লড়াইয়ে ছিল মার্কিন F/A-18 সুপার হর্নেট। এরপর গোয়ার সৌদি সফরে পাকিস্তান সেনা প্রধান সামরিক সহযোগিতা নিয়ে বৈঠক। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে রিয়াদে দেখা করেছেন। সেখানে সামরিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার সকালে জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। এক টুইট বার্তায় প্রিন্স খালিদ বিন সালমান বলেন, পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনিরের সাথে দেখা করে আনন্দিত। আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদার 140টিরও বেশি সামরিক স্থানে রাশিয়ার হামলা, 250 ইউক্রেনীয় সেনা নিহত, বেসামরিকদের উপর ইউক্রেনের গোলাবর্ষণ নিয়ে বিদেশি মিডিয়া নীরব রয়েছে। রাশিয়ার সৈন্যরা গত দিনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় 140টিরও বেশি এলাকায় ইউক্রেনের জনশক্তি এবং সামরিক সরঞ্জাম এবং 60টিরও বেশি শত্রু আর্টিলারি ইউনিট নিশ্চিহ্ন করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কানোশঙ্কভ মঙ্গলবার রিপোর্ট করেছেন, রাশিয়ান অপারেশনাল কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র, সৈন্য এবং আর্টিলারি লোহানুস্কো পিপলস রিপাবলিকের নেভস্কোয় বসতির কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি গোলাবারুদ ডিপো, গুলি চালানোর অবস্থানে থাকা 64টি আর্টিলারি ইউনিট এবং 143টি এলাকায় জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে, মুখপাত্র বলেছেন। তিনি রিপোর্ট করেছেন, গত দিনে কোপিয়ানুস্কো এলাকায় রাশিয়ার সেনাবাহিনীর বিমান ও কামান প্রায় 30 ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে। পাশাপাশি ক্রাসনির লিমান এলাকায় ইউক্রেনীয় জনশক্তিকে আক্রমণ করেছে এবং 3টি শত্রু বিধ্বংসী গোষ্ঠীকে নির্মূল করেছে। গত 24 ঘন্টা সময়ের মধ্যে সেই এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 50 জন সৈন্য, 2টি যুদ্ধের সাজোয়া যান এবং 3টি পিকআপ ট্রাক তিনি উল্লেখ করেছেন। রাশিয়ান বাহিনী ডোনেটস্কো এলাকায় তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। গতদিনে 100 জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে। কনসংখ্যক রিপোর্ট করেছেন, তারা 2টি ইউক্রেনীয় সেনা ব্রিগেডের স্থাপনা ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় সেই এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 70 ইউক্রেনীয় কর্মী নিহত ও আহত হয়েছে। 3টি যুদ্ধের সাজোয়া যান এবং 2টি পিকআপ ট্রাক কনসংখ্যক রিপোর্ট করেছেন। তিনি বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে ইউক্রেনের 5টি চালকবিহীন আকারযান ধ্বংস করেছে এবং রাশিয়ান মহাকাশ বাহিনীর যুদ্ধ বিমান গতদিনে ডোনেটস্কো